আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলের একটা পালাবদলের সময়টা শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই গত ৩-৪ দিনে আপডেটগুলো দেখছেন। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে দেশের ফুটবলে বর্তমান সময়ে কী চলছে সেটা একটু সাম আপ করার চেষ্টা করছি। সামনে কি আছে সে জিনিসটা বলবো। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন সবচেয়ে বড় আপডেট হচ্ছে প্রবল রকমের চাপের মুখে শেষ পর্যন্ত কাজী সালাউদ্দিনের ১৬ বছরের যে একটা রাজত্ব বাফুফেতে সেটা শেষ হচ্ছে। সালাউদ্দিন স্পষ্টত জানাতে বাধ্য হয়েছেন যে সামনে ২৬ অক্টোবর যে ইলেকশনটা আসছে সেখানে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এর আগে গত মাসের ১৩ আগস্ট রাজনৈতিক পালাবদলের মাঝখানে যখন সব দিক থেকে সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও এমন টাইপের স্লোগানের অধীনে আন্দোলন হচ্ছিল, তখন কাজী সালাউদ্দিন সাফ জানিয়ে দিয়েছিলেন যে আগামী নির্বাচনটাও তিনি করছেন। মাঝখানে একটা মাস সময় লেগেছে এবং এক মাসের ব্যবধানে সালাউদ্দিন সেই অবস্থান থেকে সরে এসেছেন, কিংবা বলা উচিত সরে আসতে বাধ্য হয়েছেন। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সামনের যে ইলেকশনটা রয়েছে অক্টোবরে, সেখানে বাফুফের সভাপতি পদে কারা আলোচনায় আছেন এবং কারা আসলে এখানে আসতে পারেন। আপাতত ৩টা নামই উঠে এসেছে, যার মধ্যে তাবিদ আউয়াল সাবেক সহসভাপতি হিসেবে বেশ কয়েকটা বছর দায়িত্ব পালন করেছেন। তরফদার রুহুল আমিন, তিনিও একজন পরিচিত মুখ। বসুন্ধরা কিংসের আগে প্রথম বাংলাদেশের পেশাদার ক্লাব হিসেবে সাইফ স্পোর্টিং ক্লাবের কিন্তু তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। যদিও সাইফ স্পোর্টিং ক্লাব পরবর্তীতে নানা রকম রাজনৈতিক মারপ্যাচে পড়ে বন্ধ হয়ে যায় এবং তৃতীয় ব্যক্তি হিসেবে ইমরুল হাসান আরও বেশি পরিচিত একটা মুখ গত ৪ বছরে, কারণ তিনি বসুন্ধরা কিংস দেশের সবচেয়ে বৃহৎ এই মুহূর্তে বলাই যায় ফুটবল ক্লাবের সহসভাপতি, একই সঙ্গে বাফুফের সহসভাপতি হিসেবে কিন্তু কাজ করছেন। তবে তিনি ইলেকশনটা করবেন কিনা এখন পর্যন্ত সেই ঘোষণা অফিসিয়ালি দেননি। আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি শুধুমাত্র তরফদার রুহুল আমিনই কিন্তু সেই ঘোষণাটা অফিসিয়ালি দিয়েছেন। এখন এখানে একাধিক ব্যক্তির কিন্তু অংশগ্রহণ রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় আছে, তাদের প্ল্যানিং, সকল কিছু নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আপাতত সেটা আলোচ্য বিষয় নয়। আপাতত আলোচ্য বিষয় হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং সেটার মাধ্যমে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন তার সামনে আসলে মূল চ্যালেঞ্জটা কি, দেশের ফুটবলের মূল চ্যালেঞ্জটা কি। তার আগে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের এই এরিয়াটা সম্পর্কে একটু কথাবার্তা বলে নিতে চাই। একেবারে ঢালোভাবে সমালোচনা করছে না, যৌক্তিক কথাবার্তা বলছি। কিছু কিছু জায়গা থেকে তিনি হয়তো বা সাকসেসফুলও হয়েছেন, বিশেষ করে বয়সভিত্তিক ফুটবলে তার আমলে ৪টা সাফ শিরোপা এসেছে, যার মধ্যে ৩টাই প্রমিলা ফুটবল বা নারী ফুটবল থেকে এসেছে। প্রমিলা ফুটবলের একটা স্ট্রাকচার তিনি তৈরি করেছেন। এমনকি বয়সভিত্তিক ফুটবলের সাফে তো অনূর্ধ্ব ২০ দল মাত্র কিছুদিন আগে ট্রফি জিতত নেপালকে হারিয়ে ফাইনালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। একই সঙ্গে জাতীয় দলের ট্রেনিং ফ্যাসিলিটি থেকে শুরু করে থাকার ফ্যাসিলিটি সকল কিছুই উন্নত হয়েছে। তবে যে জাতীয় দলের পেছনে এত বেশি করে আসলে সময় দিয়েছেন, সে জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ের যে অবস্থান সত্যিকার অর্থে একেবারে মেনেই নেওয়া যায় না। যে জাতীয় দল তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন একটা সময় ১৫০ কিংবা এটার আশেপাশে কাতারে ছিল, একটা সময় সেটা পেছোতে পেছোতে ১৯৭, বর্তমান সময়ে ভুটানেরও প্রায় ২ ধাপ পিছনে। এবং দেশের ফুটবলে সত্যিকার অর্থে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগের মাধ্যমে সালাউদ্দিন বোর্ড রীতিমতো কলঙ্কিত হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে একেবারে ডিরেক্টলি দুর্নীতির অভিযোগ সেভাবে না আসলেও তার পরিচালনা পর্ষদের একাধিক ব্যক্তি, সেক্রেটারি থেকে শুরু করে সকলের বিরুদ্ধে ফিফাও কিন্তু অনেকবার তদন্ত করেছে। এই যে দুর্নীতির একটা চক্র বাফুফে ছিল সেটা অস্বীকার করার কোনো রকমের কিন্তু সুযোগ নেই। একই সঙ্গে অবিশ্বাস্যভাবে এতগুলো বছর দায়িত্ব পালন করার পরও এককভাবে একটা স্টেডিয়াম জাতীয় ফুটবলের জন্য বিশ্বমানের বা অন্তত এশিয়ার মানের একটা স্টেডিয়াম নিজের ভাবে করে নিতে না পারা, সংস্কার কাজগুলো ঠিকমতো করতে না পারা, এটাও একটা বড় রকমের ব্যর্থতা থাকবে। তবে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে আমার কাছে বাফুফেকে দেখলে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারেই মনে হতো না। মনে হতো এটা ঢাকা কেন্দ্রিক একটা ফুটবল ফেডারেশন। এটাকে বাফুফে না বলে ডাফুফে বললেও কিন্তু চলতো, কারণ সকল রকমের কার্যক্রম আসলে ওই এসি ক্যাবিনেটগুলোতে বসে কিন্তু করা হতো। ফুটবল যে একটা জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, স্কুল লিগগুলোকে যে চালু করতে হবে, বয়সভিত্তিক দলের, জাতীয় দলের যে ট্রায়ালগুলো করতে হবে, কোনো কিছুই বাফুফে ঠিকঠাকভাবে করতে পারেনি। তাই ফুটবলার তৈরি হওয়ার যে একটা পথ, যেটা বাংলাদেশে কখনোই ভালো ছিল না। তবে সালাউদ্দিন এই এরাটাই আমার কাছে মনে হয় আরও খারাপের দিকে গিয়েছে, তাই পাইপলাইন তৈরি হয়নি। একের পর এক জাতীয় দলের ফুটবলার তৈরি করার মূল দায়িত্বটা বাফুফের না, ক্লাব ফুটবলের ট্রায়ালের আলাদা ব্যবস্থা থাকা উচিত এবং তাদেরই প্লেয়ার তৈরির ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করা উচিত। তবে বাফুফের যে জিনিসটা করা উচিত ছিল সেটা হচ্ছে ক্লাবগুলোকে সেই জিনিসটা বাধ্য করা, সেটাও কিন্তু সালাউদ্দিন বোর্ড করতে পারেনি, একেবারেই করতে পারেনি। ঢাকার আশেপাশের জেলাগুলোতেও কিন্তু ফুটবল লিগ হয় না, তাই যারা প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে ইলেক্টেড হবেন, যিনি ইলেক্ট হন না কেন, তার সবচেয়ে বড় দায়িত্ব হবে ফুটবলটাকে ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়া এবং এক কথায় বিকেন্দ্রীকরণ। এবং এই ডিসেন্ট্রালাইজেশনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এই মুহূর্তে। সেটাকে প্ল্যান করে আসলে তাদের নির্বাচনী ইশতেহারটা সাজানো উচিত। আরও অনেক ভিডিও আসবে দেশের ফুটবলকে কেন্দ্র করে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।